বন্ধুরা আজকে যে স্টকটা নিয়ে গল্প শোনাবো আপনাদেরকে সেই দারুণ ইন্টারেস্টিং একটা স্টক। সেই ইন্টারেস্টিং যে স্টকটা আলোচনা করব সেই স্টকটা যদি আপনারা রিটার্ন দেখেন, রিটার্ন কিন্তু আপনাদের মোটেও ভালো লাগবে না, খুব একটা ভালো রিটার্ন নেই। কিন্তু যদি আপনারা এর বিজনেস মডেলটা বোঝেন, দেখেন এর বিজনেস স্ট্র্যাটেজিস কী কী ইউজ করছে, এর প্রসেস, এর টোটাল ইনফরমেশন ডেটা ফ্লো, তাহলে আপনারা খুব ভালো লাগবে আপনাদের। কারণ কোম্পানিটা দারুণ কোম্পানি একদিক থেকে। এর যে কাজ করে সেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ডোমেস্টিক সোডা অ্যাশ প্রডিউসার এরা। এর রেভিনিউ এক্সিলেন্ট, সঙ্গে সঙ্গে নেট প্রফিট ভেরি গুড, আর্নিং পার শেয়ার গুড, বুক ভ্যালু পার শেয়ার ভেরি গুড, এবং রিটার্ন অন ইকুইটি এক্সিলেন্ট। এবং আমরা দেখেছি ডেপ টু ইকুইটি দারুণ, মানে কন্টিনিউ ডেপ্ট কমিয়ে গেছে এরা। এর এক্সিলেন্ট, এদের এক্সপোর্ট কন্টিনিউ চলছে, ডেপ্ট ফ্রি রিডিউস করে গেছে। সঙ্গে সঙ্গে আমরা দেখছি ডিভিডেন্ড খুব ভালো দেয়, বুক ভ্যালু লো রয়েছে। তো বন্ধুরা, যে স্টকটা নিয়ে আলোচনা করতে চলেছি আজকে, সেই স্টকটার আলোচনা করার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে। আমি সৌম্য। যদি আপনারা এখানে নিউ ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর কারণ এতে আপনারা অনেক নতুন নতুন স্টক সম্পর্কে জানতে পারবেন, এবং যত ইনফরমেশনগুলো আছে, নতুন ইনফরমেশন, গুড ইনফরমেশনস, জেনুইন ইনফরমেশন, সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা পুরনো ভিউয়ার আছেন তারা সবাই লাইক করবেন, লাইকটা আমাকে খুব মোটিভেটেড করে। তো বন্ধুরা, আসা যাক এবারে কোম্পানিটার নাম। কোম্পানিটা হচ্ছে গুজরাট হেভি কেমিক্যাল লিমিটেড। এটা একটা কেমিক্যাল কোম্পানি। এই কোম্পানিটা 1983-তে ইনকর্পোরেটেড হয়েছে। এটা যথেষ্ট ভালো এর প্রেজেন্স, পজিশন, বিজনেস স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট, সঙ্গে সঙ্গে লো ডেপ্ট, এক্সেলেন্ট কোম্পানি। এদের যে বিজনেস মডেল নিয়ে এবার একটু আলোচনা করব। তো বিজনেস মডেলের মধ্যে বেসিক্যালি যেটা হচ্ছে, এরা সেকেন্ড লার্জেস্ট ডোমেস্টিক সোডা অ্যাশ প্রডিউসার। এদের যে সোডা অ্যাশ সে কী কাজে লাগে, সেটা লাগে ডিটারজেন্টে লাগে, গ্লাস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লাগে, সোডিয়াম বাইকার্বনেট তৈরি করতে লাগে। তো হঠাৎ কেন সোডা অ্যাশ, বা এমন কী ব্যাপার থাকতে পারে এটার? সোডা অ্যাশ যেটা লাগে সেটা হচ্ছে সোলার গ্লাস। বন্ধুরা, এটা কিন্তু একটা হিন্টস, সোলার গ্লাস কাজে লাগে। এদের লার্জেস্ট ভলিউম ম্যানুফ্যাকচারার ইন্ডিয়ার মধ্যে রয়েছে সোডা অ্যাশের। প্রচুর সোডা অ্যাশ এরা প্রডিউস করে যায়, এবং সঙ্গে সঙ্গে আরেকটা কাজে লাগে, সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিতে কিন্তু সোডা অ্যাশ লাগে। তো বন্ধুরা, কোথায় কোথায় এদের কীভাবে ম্যানেজমেন্ট কাজ করছে আপনারা বুঝতে পারছেন। সোলার ইন্ডাস্ট্রির এখন দিন আসছে, এমনি আগের স্টকে আলোচনা করেছি কি হিউজভাবে গভর্নমেন্ট এটাকে চেষ্টা করে চলেছে। সঙ্গে সঙ্গে সমস্ত ভালো ভালো কোম্পানিগুলো আমরা দেখেছি, বোরোসিল, রিনিউ থেকে শুরু করে অন্যান্য যতগুলো কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করে যাচ্ছে ইমপ্রুভ করার। কিন্তু আমরা জানি সঙ্গে সঙ্গে যে সোলার গ্লাস যখনই তৈরি হবে তখনই এই কোম্পানিকে ডাক পড়বে, কারণ এরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার। সঙ্গে সঙ্গে আমরা এটা দেখেছি, এদের যে দুটো এদের ইউনিট ছিল আগে, সেটা একটা টেক্সটাইল ইউনিট, একটা হচ্ছে কেমিক্যাল ইউনিট। ম্যানেজমেন্ট কী করেছে, ম্যানেজমেন্ট সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে আমরা টেক্সটাইলটাকে ডিমার্জার করে দেবো, টেক্সটাইলকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। এপ্রিল মাস থেকে আমরা দেখতে পেয়েছি 2023 এরা কিন্তু আলাদা করে দিয়েছে। টোটালি ওরা কনসেন্ট্রেট করেছে কেমিক্যাল সেক্টর, এবং হিউজভাবে ওরা ক্যাপেক্স ইউজ করছে। এদের যে ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্টের মধ্যে পড়ছে বড় বড় বিশাল বিশাল সব ক্লায়েন্টরা রয়েছে। যেমন আমরা দেখেছি বোরোসিল, রিনিউয়েবল, আমরা দেখেছি HUL হিন্দুস্তান ইউনিলিভার, আমরা দেখেছি আমুল, আমরা দেখেছি রেমন্ড, আমরা দেখেছি লা ওপালা, আমরা দেখেছি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, আমরা দেখেছি পতঞ্জলি, সো HNG, হিউজ এদের সমস্ত বড় বড় ক্লায়েন্ট রয়েছে, এবং কন্টিনিউ এরা কিন্তু সাপ্লাই করে যাচ্ছে। এদের ডোমেস্টিক ডিমান্ড কিন্তু কন্টিনিউ বাড়ছে। কিন্তু প্রশ্ন আসছে তখন এরপরে যে কেন তাহলে রিটার্নটা কম। তো রিটার্ন কম হওয়ার কারণ বন্ধুরা কিন্তু শুধু কেমিক্যালের একটা কোম্পানি নয়। আমরা দেখেছি দীপক নাইট্রাইট, আরতি ইন্ডাস্ট্রিজ, আমরা দেখেছি অতুল ইন্ডাস্ট্রিজ মতো দারুণ দারুণ কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডাউন হয়ে গেছে। কিন্তু এদের ক্ষেত্রে ডোমেস্টিক এদের ডিমান্ড কিন্তু বাড়ছে, এবং এদের এই ডিমান্ডটা বাড়ার কারণে
ইন ফিউচার মানে নেক্সট আমরা দেখতে চলেছি 2-3 কোয়ার্টারের মধ্যে কি দারুণভাবে বাড়বে এটা কোম্পানিটা, এবং এটা এক্সপেক্ট করছি আমরা এই কারণে এদের রেভিনিউ দুর্ধর্ষ, সঙ্গে সঙ্গে এদের যে বিজনেস মডেলটা সেটা দারুণ। এরা সোডা অ্যাশ যে তৈরি করছে, সোডা অ্যাশের কোথায় কোথায় ডিমান্ড আমরা আলোচনা করে নিয়েছি, মানে 3 দশক ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এদের টার্নওভার হচ্ছে 37.89 বিলিয়ন। এরা 47 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি জেনারেট করছে। এদের বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে রোবাস্ট এবং সঙ্গে সঙ্গে প্রফিটেবল গ্রোথ রয়ে গেছে। এবং 2 নম্বর হচ্ছে এদের হচ্ছে ফোকাস করে আছে ভ্যালু সিস্টেমের ওপরে। 1 ইজ রোবাস্ট অ্যান্ড প্রফিটেবল গ্রোথ, সেকেন্ড 1 ইজ ফোকাস করছে এরা ভ্যালু সিস্টেম, থার্ড হচ্ছে সাস্টেইনেবল এদের গ্রোথ রয়েছে। এবং এই 3টে জিনিস এদেরকে কিন্তু অসাধারণ রয়েছে বন্ধুরা। আমি বারবার যেটা বলছিলাম রিটার্ন কম, কিন্তু এই স্টকগুলোর কিন্তু আপ মুভ করার ক্ষমতা তত গুণ রয়েছে। ভ্যালু সিস্টেম ফোকাস করেছে বলতে কী বোঝাচ্ছে, এরা দেখে নিচ্ছে কোন কোন ক্ষেত্রে এদের লাভটা হবে। এদের যে কেমিক্যাল সেক্টরে এরা যাচ্ছে, কেমিক্যাল সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে হিউজ গ্রোথ আসতে চলেছে কেমিক্যাল সেক্টরে, সেখানে এরা কিন্তু দারুণভাবে কাজ করছে। এবং এরা এমনভাবে এরা ক্যাপেক্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এবং ক্যাপেক্স ওয়েতে কাজ ইনভেস্ট করে এরা কিন্তু আরও ইমপ্রুভমেন্ট করে তুলেছে। সো বন্ধুরা, এদের যে কনজিউমার প্রোডাক্ট, নেক্সট চলে আসছি GHCL এর কনজিউমার প্রোডাক্ট। এদের প্রোডাক্ট এরা ম্যানুফ্যাকচার করছে এবং সেল করছে এডিবল সল্ট এবং সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড সল্ট এরাও করছে। সঙ্গে সঙ্গে এরা কী করছে, হনি, মধু এবং স্পাইস সেগুলো কিন্তু এরা কনজিউমার প্রোডাক্টের মধ্যে ইউজ করছে, মানে প্রোডাকশন করছে। তো এরা 1 নম্বর যেরকম আমরা দেখে নিয়েছি কেমিক্যাল ক্ষেত্রে, আমরা 2 নম্বর দেখে নিয়েছি যে GHCL একটা সময় আমরা টেক্সটাইলের উপর কাজ করতো, ইয়ার্ন ডিভিশন। আমরা 3 নম্বর দেখে নিলাম কনজিউমার প্রোডাক্টের মধ্যে সল্ট, তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সল্ট, তার মধ্যে হনি মানে মধু, তারপরে মশলা, এই সমস্ত কিছু, তারপরে আইফ্লো ব্র্যান্ড, তারপরে স্বপন ব্র্যান্ড, এই সমস্ত ব্র্যান্ডগুলো কিন্তু GHCL এর। তো এদের যে ইন্টারেস্টিং পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে আরেকটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে এদের যে ইন্টারেস্টিং পয়েন্টস রয়েছে সোডিয়াম ট্রাইফোফসফেট, তারপরে SBS, PVC রেজিন, তারপরে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, জারকন। এই যে জারকন, এটা এবারে চলে আসছে বন্ধুরা। মোটামুটি আমরা একটা বিজনেস মডেল আমরা একরকমভাবে বুঝে গেলাম। এইবারে যে জায়গাটা আসে সেটা হচ্ছে এদের স্প্লিট কীভাবে কাজ করেছে। এরা ডোমেস্টিক হচ্ছে 81% এরা ডোমেস্টিক কাজ করছে এবং 19% এরা কাজ করছে ইন্টারন্যাশনাল। এখন প্রেজেন্টলি ডোমেস্টিক হিউজ ডিমান্ড বাড়তে চলেছে এবং সঙ্গে সঙ্গে এদেরও ডিমান্ড বাড়বে বলে এক্সপেকটেশন করা যায়। এবারে আসছি নেক্সট পয়েন্ট, যে আমাকে অনেকে কমেন্ট করেছিল এই কোম্পানিটা সম্পর্কে, তাদের জন্য বলতে চাইছি এর 1 নম্বর বুক ভ্যালু খুবই ভালো, সুতরাং এখন এন্ট্রি নেওয়াই যেতে পারে, বুক ভ্যালু এত সুন্দর জায়গায় চলে এসছে। নাম্বার 2 হচ্ছে লং টার্মের জন্য। লং টার্ম কিন্তু আমরা শর্ট টার্মের জন্য কখনোই কোনো ইনভেস্টমেন্টের কথা বলি না, আমরা সবসময় বলছি লং টার্ম, 2 মাস 6 মাস 1 বছরের জন্য কোনো ইনভেস্টমেন্টই নয়। আমি অ্যাটলিস্ট 5 থেকে 7 বছর ইনভেস্টমেন্টের কথা বলি সবসময় বন্ধুরা, তো এটা আপনারা মনে রাখবেন। নেক্সট আমি চলে আসছি রেভিনিউ। তো আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে ডিভিডেন্ড খুব ভালো দেয় কোম্পানিটা, সঙ্গে সঙ্গে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এরা কিন্তু কিনে চলেছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট পয়েন্টে আমরা আসছি। নেক্সট পয়েন্ট হচ্ছে রেভিনিউ, কোথা থেকে কী রেভিনিউ পাচ্ছে। ইনঅর্গ্যানিক এটা 65% রেভিনিউ পাচ্ছে, আর আদার ক্ষেত্রে অ্যারাউন্ড টেক্সটাইলের ক্ষেত্রে যেটা ছিল সেখানে এরা পাচ্ছে 35%। এবারে এই টেক্সটাইলটা যেহেতু অফ হয়ে গেল, এরা টোটালি কিন্তু রেভিনিউটা এরা কেমিক্যাল ইনঅর্গ্যানিকের উপর কনসেন্ট্রেট করছে। আরেকটা এবারে আসছি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ক্যাপেক্স, যেটা বলছিলাম বারবার। ক্যাপেক্সে 1400 থেকে 1500 কোটি টাকা এরা ইনভেস্ট করেছে এবং 2022 থেকে 2025 সালের মধ্যে এরা এই দারুণভাবে এদের কিন্তু উন্নতি হতে চলেছে এবং খেপে এরা 2023 সালে, 24 সালে, 25 সালে খেপে এরা কিন্তু ক্যাপেক্স করে চলেছে, ইনভেস্ট করে চলেছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট বাড়িয়ে চলেছে, প্রোডাকশান এরা প্রচুর বাড়িয়ে চলেছে এবং কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশান বাড়ছে, সেলস বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিন বাড়ছে, ডেটার্স ডে কমে আসছে। ডেটার্স ডে বলতে বন্ধুরা বোঝাচ্ছে যখন একটা স্টককে আমরা ইনভেস্ট করছি, স্টক ইনভেস্ট করাকে ফিনিশ গুডস হওয়ার পরে সেটা যখন বিক্রি হচ্ছে, আবার সেটা ক্যাশে কনভার্সন হচ্ছে, সেই সময়টা যত কম হয় ততই একটা কোম্পানির পক্ষে ভালো। তো ডেটার্স ডে কমে যাওয়াটা একদিকে যত কমবে ততই ভালো। নেক্সট চলে আসছে আমরা
মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, গভর্নমেন্ট অফ তামিলনাড়ু সঙ্গে এরা একটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং করেছে, মৌ চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে এরা 500 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে এবং এই ইনভেস্ট করে ওরা কিন্তু আরও উন্নতজনক জায়গায় যেতে চলেছে। নেক্সট পয়েন্ট চলে আসছি বন্ধুরা, একটা করে করে আসছি। এবারে এরা যেটা আমি বলছিলাম মাঝখানে ডি ইনভেস্টমেন্টের কথা, এবং এরা টেক্সটাইল থেকে আলাদা হয়ে যাচ্ছে। টেক্সটাইলে আলাদা হয়ে গিয়ে তারা টোটালি কনসেন্ট্রেট করছে পুরোপুরি কেমিক্যাল সেক্টরের দিকে, এবং এতে এরা বলছে যেটা সেটা হচ্ছে বিজনেসটা আরও বেশি করে গ্রো হবে এবং প্রায় 596 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে এরা পেয়েছে। নেক্সট পয়েন্ট চলে আসছি আমরা, FA মানে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। তো ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসে চলে এলাম। ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস হচ্ছে 4660 কোটি টাকার এটা একটা মার্কেট ক্যাপিটালাইজেশন কোম্পানি, এবং এই কোম্পানির PE 4.40, এবং আমি যদি দেখি ইন্ডাস্ট্রি PE 25.5, ফলে PE অনেক কম। আমরা যদি দেখি বুক ভ্যালু হচ্ছে 414, যেখানে ইন্ট্রিনসিক ভ্যালু 1786, মানে কত গুণ বাড়ার সম্ভাবনা রয়েছে এটা। নেক্সট চলে আসছি আমরা ডিভিডেন্ড দিচ্ছে 3.59%। আমরা নেক্সট চলে আসছি ROC হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 35, রিটার্ন অন ইকুইটি আমরা চলে আসছি, রিটার্ন অন ইকুইটি রয়েছে 30, ফেস ভ্যালু রয়েছে 10, ফেস ভ্যালু 10 থাকার অর্থ হচ্ছে পরবর্তীকালে স্প্লিট করতে পারে। নেক্সট চলে আসছি আমরা ডেপ্ট প্রায় নেগলিজেবল 0.09, মানে একেবারে নেগলিজেবল বলা যায়, ডেপ্ট ফ্রি কোম্পানি, এবং কন্টিনিউ কিন্তু ডেপ্ট কমিয়ে চলেছে। তো এবারে আসছি আমরা উইকনেস যে পয়েন্টটা, এরপরে কি আছে উইকনেসের মধ্যে প্রথম 1 নাম্বার হচ্ছে কিন্তু এদের কিন্তু শেয়ার হোল্ডারের পার্সেন্টেজ 19.05, মানে কিন্তু শেয়ার হোল্ডারের সংখ্যাটা তুলনামূলক কম। কিন্তু তার মানে এই নয় যে কোম্পানির ক্ষেত্রে কোনো প্রবলেম, শেয়ার হোল্ডার আজ বলে নয়, প্রথম থেকেই এরা কিন্তু 19.05, কখনো 19.25, কখনো 19 এরকম রয়েছে। এটা কন্টিনিউয়াস প্রসেস। DI কিন্তু কিছুটা DII মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার, এরা কিন্তু কিছুটা সেল করছে, পাবলিক কিছুটা সেল করছে, কিন্তু FII এরা কিন্তু কিনে চলেছে, এবং FII কিছুটা হয়তো বুঝেছে কোম্পানি সম্পর্কে, তো কোম্পানিটা কিনে চলেছে বন্ধুরা। ইটস এ ভেরি গুড কোম্পানি। এবং আরেকটা নেক্সট পয়েন্ট, এটাকে উইকনেস বলা যেতে পারে কি না এটা আপনারা বলবেন। প্লেজ রয়েছে 1.10%, প্লেজ করেছে শেয়ার হোল্ডার যারা আছে তারা তাদের স্টেকের 1.10% প্লেজ করেছে। প্লেজ করার পরে এই টাকাটা এরা কিন্তু ইনভেস্টমেন্ট করছে, ক্যাপেক্স করে আরও এরা ম্যানুফ্যাকচারিং বাড়াচ্ছে। সুতরাং এটা পজিটিভ দিক না নেগেটিভ দিক সেটা আপনারা বলবেন। তো নেক্সট এই কোম্পানি মোটামুটি আমরা দেখে নিলাম বিজনেস মডেল, আমরা দেখে নিলাম কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে নিলাম, দেখে নিলাম সেখানে কত সুন্দর কাজ করছে, কত পারফেক্টলি কোম্পানিটা রয়েছে, ম্যানেজমেন্ট এক্সিলেন্ট। এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নিলাম কিছু উইকনেস। এরপরে আমরা চলে আসছি নেক্সট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমার মতামত। কোম্পানিটা আমার কাছে খুব এক্সিলেন্ট লেগেছে। কোম্পানিটা একদিক থেকে CAGR 27%-এর কাছাকাছি, ভেরি গুড কোম্পানির সঙ্গে সঙ্গে ডেটার্স ডে কমে আসছে। ডেটার্স ডেটা ভীষণই কাজে লাগে, কারণ সঙ্গে সঙ্গে ক্যাশটা কনভার্সনটা খুব কুইকলি হয়ে যায়, আর এর ফলে কোম্পানি আরও তাড়াতাড়ি প্রোডাকশন বাড়াতে পারে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এর ডেট মানে ঋণ ক্রমাগত কমিয়ে চলেছে, এবং একসময় বলা যেতে পারে এই মুহূর্তে প্রায় ডেট ফ্রি কোম্পানি হয়ে এসছে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্ট করছে ম্যানেজমেন্ট খুব নেক্সট কোয়ার্টার খুব গুড, ভালো কোয়ার্টার দুটো, নেক্সট মানে কোয়ার্টার 1, 2, 2023-24 এগুলো সমস্ত ভালো হতে চলেছে। এর সঙ্গে সঙ্গে ডিভিডেন্ড দেয় দুর্ধর্ষ, 3%-এর বেশি ডিভিডেন্ড দেয়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা, সেটা হচ্ছে বুক ভ্যালু কিন্তু এই কোম্পানির খুব কম। বুক ভ্যালু কম থাকার অর্থ হচ্ছে কোম্পানি কিন্তু এই মুহূর্তে আমাদের কেনার একটা সুযোগ করে দিচ্ছে বন্ধুরা। তো এই পর্যন্ত টোটালি বোঝা গেল। তো বন্ধুরা আজকের মতো এখানে কমপ্লিট করছি। যারা নতুন ভিউয়ার অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, ফলে কি হবে নতুন সমস্ত স্টক সম্পর্কে এবং জেনুইন নিউ সমস্ত ইনফরমেশনগুলো তাদের সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাবে। আর যারা পুরনো ভিউয়ার রয়েছে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং সঙ্গে সঙ্গে লাইক করে দেবেন, কারণ একটা লাইক আমাকে খুব উৎসাহিত করে নেক্সট স্টকটা জানানোর জন্য, নেক্সট স্টক নিয়ে আরও আলোচনা করার জন্য। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানে।